নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আজকে আমরা পরিবেশবিদ্যা সম্পর্কে 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি পরিবেশ এবং পরিবেশবিদ্যা কাকে বলে, তাদের সম্পর্কে জেনেছি, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা দ্বিতীয় ক্লাসে জেনেছি পরিবেশের উপাদানগুলো সম্পর্কে। আমরা আজকে জানবো যে পরিবেশবিদ্যা যে শিক্ষা আমরা গ্রহণ করব, সে গ্রহণ করার পিছনে তার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, কি কারণে আমরা পরিবেশ সম্পর্কে কোনো কিছু শিক্ষা গ্রহণ করব বা পরিবেশ সম্পর্কে কেন আমরা জ্ঞান অর্জন করব, তার প্রয়োজনীয়তা কি, উদ্দেশ্য কি, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা পরিবেশ বলতে কি বলেছিলাম যে আমাদের চারিপাশে অবস্থিত বা আমাদের বেষ্টন করে যা আছে তার সমষ্টিকে বলা হচ্ছে পরিবেশ। আমাদের চারিপাশে যা কিছু যাবতীয় সবকিছু কিন্তু একটা পরিবেশের অন্তর্গত। ঘরবাড়ি থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে, বায়ুমণ্ডল থেকে শুরু করে, জলমণ্ডল থেকে শুরু করে যাবতীয় সবকিছু একটা পরিবেশের অন্তর্গত। তাহলে যেহেতু আমরা একটা পরিবেশে অবস্থান করছি, সেই পরিবেশের ভালো মন্দও কিন্তু আমাদের জানতে হবে, কারণ পরিবেশের ভালো মন্দর সঙ্গে কিন্তু আমাদের মানুষের ভালো মন্দ কিন্তু নির্ভর করছে। আমরা যদি পরিবেশকে ভালো রাখি, পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখি, তাহলে কিন্তু যেহেতু আমরা পরিবেশের মধ্যে অন্তর্গত, তাদের ভালো থাকার পিছনে আমাদের ভালো থাকা কিন্তু বর্তাবে। আমরা যদি পরিবেশকে ভালো রাখি তাহলে আমরা ভালো থাকবো, যদি পরিবেশের ক্ষতি হয় বা পরিবেশকে ধ্বংস করি তাহলে তার ফলটা কিন্তু আমাদের উপরেই পড়বে। এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আমরা এই ভিডিওতে এক এক করে জানব। তাহলে পরিবেশবিদ্যা মানুষকে তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। কারণ আগে বললাম যে পরিবেশ কাকে বলে, আমাদের চারিপাশে অবস্থিত যাবতীয় সবকিছু একত্রিত করলে পরিবেশ। তাহলে যেহেতু আমরা পরিবেশের মধ্যে অবস্থান করছি, সেহেতু আমরা যদি পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করি তাহলে কিন্তু আমাদের চারিপাশে অবস্থিত যাবতীয় সবকিছুর সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা কিন্তু লাভ করব। পরিবেশবিদ্যা পাঠ করলে সামাজিকভাবে ও বিজ্ঞানসম্মতভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। অবশ্যই সচেতনতা বৃদ্ধি পাবে, কেন? কারণ পরিবেশবিদ্যা আমরা যদি গ্রহণ করি বা পরিবেশ সম্পর্কে যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে পরিবেশের অবক্ষয় হচ্ছে না ভালো হচ্ছে, আমাদের ব্যবহার, আমাদের পরিবেশের উপরে অত্যাচার, এর ফলে কি ফল হচ্ছে, তার ফলে আমাদের উপরে ভবিষ্যতে কি তার প্রভাবটা পড়বে, সবকিছু কিন্তু এই পরিবেশ শিক্ষা গ্রহণ করলে কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে বুঝতে পারবো। সেই জন্য কিন্তু পরিবেশ শিক্ষা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চলুন আমরা এক এক করে পরিবেশ শিক্ষার বা পরিবেশবিদ্যা শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলো কি কি আমরা এক এক করে দেখে নিই। 1 নম্বর, পৃথিবীর পরিবেশ কিভাবে তৈরি হয়েছে, তার উপাদান কি এবং উপাদানগুলো কিভাবে নিজেদের মধ্যে কাজ করে সে সম্পর্কে ধারণা করা যাবে। আমরা পৃথিবীতে এসেছি, তার আগে অনেক কিছু ছিল। মোট কথা, এই পৃথিবীতে পরিবেশটা তৈরি হলো কি করে সে সম্পর্কে একটা আমাদের ধারণা আমরা পাবো পরিবেশ শিক্ষার মাধ্যমে। কিসের উপাদানের উপর নির্ভর করে আমাদের এই পরিবেশগুলো তৈরি হয়েছে, সেগুলো যদি আমরা জানতে পারি, ভবিষ্যতে কি হতে পারে, পৃথিবীতে কি হতে পারে, পরিবেশের কি ক্ষতি হবে, ভালো হবে, কি ধরনের পরিবর্তন হবে, এগুলো কিন্তু আমরা একটা ধারণা করতে পারবো আগের থেকে। 2 নম্বর, ধারণা কিসের জন্য করতে পারবো, যদি আমাদের পরিবেশ সম্পর্কে শিক্ষা বা জ্ঞান থাকে। সেই জন্য কিন্তু পরিবেশ শিক্ষা গ্রহণ করা কিন্তু আমাদের খুব প্রয়োজন। যেমন একটা উদাহরণ হিসেবে বলছি যে গ্লোবালাইজেশনের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশের বরফ গলছে। তা এইভাবে দেখা গেছে যদি আমাদের এই পরিবেশ শিক্ষা সম্পর্কে যদি জ্ঞান না থাকতো, তাহলে আমরা বুঝতেই পারতাম না আমাদের যে দিন দিন টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে বায়ুমণ্ডলের। আর বায়ুমণ্ডলের টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে পাহাড়ি অঞ্চলে, পাহাড় পর্বতে বা মেরু অঞ্চলে যেসব বরফগুলো জমাট বেঁধে আছে, সেগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে আস্তে আস্তে। আর মেরু প্রদেশ, পাহাড়ের যদি বরফগুলো গলে যায়, সমুদ্র সেই জলগুলো কোথায় আসবে, গলে সমুদ্রে আসবে।
তাহলে কি হবে, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাবে। আর সমুদ্র জলের উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে সমুদ্র পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু জলস্তর বৃদ্ধির কারণে কিন্তু ডুবে যাবে। সমুদ্রের পার্শ্ববর্তী যেসব শহর গ্রামগুলো আছে সব কিন্তু জলের তলায় চলে যাবে, তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। তাহলে পরিবেশ বিদ্যা বা পরিবেশ শিক্ষার থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো জানতে পারি, যা আমাদের ভবিষ্যতের যে বিষয়গুলোর সম্মুখীন হব আমরা আগের থেকেই কিন্তু আমরা কি করতে পারবো, সচেতন হতে পারবো এবং তার মতো করে কিন্তু আমরা কাজ করতে পারবো। 2 নাম্বার, পৃথিবীর সৃষ্টির সময় থেকে কিভাবে উদ্ভিদ জগৎ ও জীব জগৎ বা প্রাণী জগতের আবির্ভাব হয়েছে তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। অল্প হলেও আমরা কিন্তু তার সম্পর্কে জানতে পারবো বা পারি। 3 নাম্বার, পৃথিবী কেন সমগ্র জীবজগতের বাসস্থান তা জানা যাবে। আমরা পরিবেশ শিক্ষা বা পরিবেশ বিদ্যার মধ্যে আমরা জানতে পারি, যারা আমরা পড়েছি বা যাদের ধারণা আছে, আমরা জানি পৃথিবী কেন সমগ্র জীবজগতের বাসস্থান রূপে বাসস্থানযোগ্য হয়ে উঠেছে। কারণ আমাদের এখানে বা একটি জীবজগতের বসবাসের জন্য যেটি সব থেকে মূল প্রয়োজন সেটা হলো আলো, বাতাস, টেম্পারেচার, এই যে বিষয়গুলো আছে এগুলো যদি সঠিকভাবে থাকে তবেই কিন্তু একটা জায়গায় কিন্তু বাসযোগ্য বলে আমরা ধরে নেব। এই চাঁদেও তো আমরা অনেক জিনিস পাঠিয়েছি, কিন্তু চাঁদে আমাদের বাসযোগ্য হচ্ছে না কেন? কারণ সেখানে অক্সিজেন নেই, জল নেই, টেম্পারেচার অনেক লো। সব কিছু বিষয়ের ঠিক থাকলেই কিন্তু একটি বাসযোগ্য অবস্থা তৈরি হয়। যেহেতু অন্যান্য কোনো গ্রহতে এই বাসযোগ্য যে ওয়েদার বা জলবায়ু এটা নাই বলেই আমাদের সেখানে কোনো জীবের অস্তিত্ব পাওয়া যায়নি, পৃথিবীতেই একমাত্র জীবনের অস্তিত্ব পাওয়া গেছে। নেক্সট কি, আর এই সব বিষয়গুলো কিন্তু আমরা পরিবেশ সম্পর্কে জ্ঞান গ্রহণ করার পরেই বা জানার জন্যই কিন্তু আমরা এগুলো বুঝতে পেরেছি। 4 নম্বর, পরিবেশ পাঠের মধ্য দিয়ে বাস্তুতন্ত্র সম্বন্ধে বৈজ্ঞানিক ধারণা জন্মায়। বাস্তুতন্ত্র বলতে বাসস্থান সম্পর্কে অধ্যয়ন। কোনো এক সময় যখন বাস্তুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, তখন আমরা এগুলো নিয়ে ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। শুধু এটাই বলবো, বাস্তুতন্ত্র বলতে বাসস্থান সম্পর্কে বা সম্বন্ধে অধ্যয়নকে বাস্তুতন্ত্র বলে। কোনো একটা জীব বা গোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে সে কি পরিবেশে বসবাস করছে, কার উপরে নির্ভর করে বসবাস করছে, খাদ্যের সম্পর্ক কি আছে, এসব কিছু নিয়ে যে শিক্ষা সেটিকে হলো বাস্তুতন্ত্র বলছে। সে সম্পর্কে আমরা বৈজ্ঞানিক ধারণা জন্মাবে আমাদের পরিবেশ বিদ্যা শিক্ষা গ্রহণের মাধ্যমে। 5 নাম্বার, পরিবেশের সাথে মানুষের অর্থনৈতিক অগ্রগতির হার সামঞ্জস্য কিনা সে সম্বন্ধে ধারণা জন্মাবে। আমরা মানুষেরা আমাদের বেশিরভাগ আমরা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত আমাদের সারা জীবনব্যাপী আমরা সবাই পরিবেশের 90% আমরা সব কিছু পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস কিন্তু আমরা ব্যবহার করি। আর পরিবেশের সব থেকে বেশি জিনিস ব্যবহার করি বা যে জিনিসটা আসে সেটা হলো অরণ্য থেকে, বনাঞ্চল থেকে। চিন্তা ভাবনা কোনো খাদ্যবস্তু থেকে শুরু করে আমাদের পোশাক আশাক থেকে শুরু করে ডেইলি আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সব কিছু কিন্তু বেশিরভাগ অরণ্য থেকে আসে। তাহলে যেহেতু আমাদের কেনাবেচা এবং আর্থিক বিষয়গুলো এই বিষয়টির সঙ্গে জড়িত, যেমন মধু পাই, কাঠ পাই, এগুলো আমরা বিক্রি করে অর্থ উপার্জন করছি। আমি দুটো উদাহরণ দিলাম। এরকম আমরা 99% জিনিস যেগুলো আমরা বনাঞ্চল অরণ্যাঞ্চল থেকে আমরা পাই, তাহলে সেই সব জিনিসের সঙ্গে কিন্তু অর্থের একটা কিন্তু সম্পর্ক আছে। সেজন্য বলছে পরিবেশের সাথে মানুষের আর্থিক প্রগতির হারের সামঞ্জস্য আছে কি না সে সম্পর্কে কিন্তু আমাদের ধারণা জন্মায়। 6 নম্বর, প্রাকৃতিক দুর্যোগগুলি কেন সৃষ্টি হয় তার সম্পর্কে জানা এবং তাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমরা পরিবেশ শিক্ষা গ্রহণের মাধ্যমে এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আমি আজকে ভিডিও বানাচ্ছি, কিছুদিনের মধ্যে কালবৈশাখী ঝড়ের প্রাদুর্ভাব দেখা দেবে আমাদের অঞ্চলে। কিসের জন্য কালবৈশাখী ঝড় হয়? আমি যে অঞ্চলে থাকি আমি সেই অঞ্চলের কথা বলছি, সব অঞ্চলে হয় না। তাহলে আমি জানি আগে থেকে যে আমাদের এই সময় এই সিজনে কালবৈশাখী ঝড় আসে।
কিভাবে আসে, কিভাবে আমরা অনেকে বই পড়ে, অনেকে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো জানি। কেন আসে সেটাও জানি। তাহলে যদি আমরা আগে থেকে যদি জানি প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে বিভিন্ন, এটা আমি একটা উদাহরণ দিলাম, প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, তাহলে তার মতো করে যদি আগে থেকে আমরা রেডি হয়ে থাকি তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক কম হবে। সেই জন্য অবশ্যই পরিবেশ সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন, শুধু পুঁথিগত জ্ঞান নয়, বাস্তব জ্ঞানও কিন্তু থাকা দরকার পরিবেশ সম্পর্কে। সেই জন্য পরিবেশ শিক্ষার কিন্তু একটি খুবই ইম্পর্টেন্স আছে আমাদের জীবনে। মানুষ কিভাবে পরিবেশ নষ্ট করছে এবং তার প্রভাব কি সে সম্পর্কে জানা যায়। মানুষেরা আমরা ধ্বংস করতে জানি, সৃষ্টি করতে জানি না। আমরা একটু আগে বললাম, আমরা সারা দিনব্যাপী, সারা জীবনব্যাপী যত জিনিস ব্যবহার করি তার বেশিরভাগ অংশই আসে বনাঞ্চল থেকে, গাছ থেকে। তাহলে আমরা কি করছি, আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করছি, পরিবেশ ধ্বংস করছি। তার কুপ্রভাব কিন্তু বর্তমানেও পড়ছে এবং তার সব থেকে কুপ্রভাব পড়বে ভবিষ্যৎ জীবনে। পরিবেশ নষ্টের ফলে আমাদের এখন আমরা দেখি যে আমরা যে খাওয়া খাদ্যগুলো খাই বেশিরভাগই কিন্তু কেমিক্যাল যুক্ত খাওয়া খাদ্য, কারণ ডিমান্ড বাড়ছে সে তুলনায় কিন্তু আমাদের সাপ্লাই কম। আরও মানুষের যে হারে জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দিন দিন, সে হারে কিন্তু বনাঞ্চল কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, উল্টে বনাঞ্চল কমছে, কারণ বনাঞ্চলগুলো কেটে কেটে, গাছপালা কেটে কেটে আমরা কি করছি, ঘর বাড়ি রাস্তাঘাট তৈরি করছি। এর ফলে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে। যেমন সব থেকে যেটা সমস্যা পড়বো আমরা অদূর ভবিষ্যতে, গাছপালার অভাবে আমাদের যে শ্বাসযোগ্য যে বায়ু, অক্সিজেন, সেটাই কিন্তু অভাব দেখা দেবে। তারপরে তো খাদ্য অভাব তো দেখা দিচ্ছেই এবং দেবেই, তার প্রভাব কিন্তু সরাসরি কিন্তু আমাদের মধ্যে পড়ছে। তো এই সম্পর্কে যদি আমরা আগের থেকে জানি, বুঝি, তাহলে সে সম্পর্কে কি করবো, আগের থেকে আমরা কিন্তু সাবধান হতে পারবো, তার ব্যবস্থা নিতে পারবো। সেই জন্য পরিবেশ শিক্ষা কিন্তু একান্ত প্রয়োজন। 8 নাম্বার, পরিবেশের সাথে জনস্বাস্থ্যের মান কিভাবে নির্ভর করে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এই তো বললাম, পরিবেশ নষ্ট হলে বা পরিবেশের জনস্বাস্থ্য বলতে আমাদের স্বাস্থ্য কেমন থাকবে না থাকবে। 1 নাম্বার কথা হলো, গাছপালা, বনভূমি যদি ধ্বংস হয় তাহলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, খাওয়া খাদ্যের অসুবিধা হবে। এরপরে আরেকটা বিষয় আছে, যদি পরিবেশকে আমরা বিনষ্ট করি, যদি আমরা দূষণ করি, যদি জল দূষণ করি, তাহলে কি হবে, সেই জল দূষণের জন্য আমাদের যে উপযুক্ত পানীয় জল সেগুলো কিন্তু আমরা খেতে পারবো না, আমাদের বাজে জল খেতে হবে, খারাপ জল খেতে হবে, তার ফলে বিভিন্ন রোগ জীবাণু দেখা দেবে। আমাদের যে বায়ু দূষণের ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে, বিভিন্ন ধরনের শ্বাসজনিত সমস্যা দেখা দেবে। সবই কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে কিন্তু আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য পরিবেশ শিক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিজেদের টিকে রাখার জন্য, ভালো থাকার জন্য। 9 নাম্বার, বর্তমান পৃথিবীকে মানুষের উপযোগীর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করার শিক্ষা পাওয়া যায়। পরিবেশ শিক্ষা গ্রহণ করে আমাদের কি উচিত, কি করা উচিত নয়, সেই বিষয়গুলোর জ্ঞান লাভ করার সাথে সাথে আমাদের সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি বাস্তব জীবনে, তাহলে বর্তমান জীবনে তো আমরা উপকৃত হবই, তার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো সমস্যা না পড়ে। যেমন আমরা নিজেদের ডিমান্ডের কারণে আমরা পরিবেশ দূষণ করে গেলাম, জল দূষণ করে গেলাম, বায়ু দূষণ করে গেলাম, পরবর্তী যে জেনারেশনটা আসবে ছোটোবেলার থেকেই সে শ্বাসকষ্টে ভুগবে, সে পানীয় জলের অভাবে সে বিভিন্ন ধরনের শরীরে রোগ জীবাণু দেখা দেবে, এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে। সেই জন্য পরিবেশ শিক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সবারই আমাদের কিন্তু পরিবেশ শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। 10 নম্বর, পরিবেশ শিক্ষার দ্বারা বিভিন্ন দূষণ চিহ্নিতকরণ এবং তার প্রভাব কি এবং তার প্রতিকারের ব্যবস্থা করা। এই যে একটু আগেই বললাম, আগের পয়েন্টটি আলোচনা করলাম, কি ধরনের দূষণ হচ্ছে, কিভাবে দূষণ হচ্ছে, সেই দূষণগুলো রোধ করা, তার প্রভাব কি পড়তে পারে সেটা জেনে যাতে ভবিষ্যতে আর দূষণ আমরা না করি বা দূষণের পরিমাণ কমিয়ে আরও আনা যায় তার মতো ব্যবস্থা করা। 11 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের কারণ জানা এবং তার ফলাফল ও প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার রক্ষার্থে কাজ করা। একটু আগে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবালাইজেশন নিয়ে আলোচনা করলাম। আমাদের অতিরিক্ত দূষণের ফলে, বনভূমি ধ্বংসের ফলে এই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বা বিশ্ব উষ্ণায়ন এই সমস্যাটা
দেখা দিচ্ছে। কি কারণে দেখা দিচ্ছে এবং তার ফলে কি হবে, তার কুফলগুলো যদি আমরা জানতে পারি, অবশ্যই তার ব্যবস্থা কিন্তু আগের থেকে আমরা গ্রহণ করব, যার ফলে ভবিষ্যৎ জীবন কিন্তু রক্ষা পাবে। অন্যথায় আমাদের পৃথিবীতে কিন্তু অনেক জীবনহানি বা পরিবেশ ক্ষতির ফলে আমাদের কিন্তু মানুষদের বিশেষ করে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সেজন্য পরিবেশ শিক্ষা একান্ত প্রয়োজন। 12 নম্বর, পরিবেশ শিক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও প্রকৃতিগত বৈচিত্র্যের উপর নজর দেওয়া। আমরা একাই সর্বে সর্বা নই, আমরা সবাই একে অপরের উপর নির্ভর করে চলি। সেজন্য আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বা আমরা কিভাবে রাখবো তার শিক্ষা কিন্তু গ্রহণ করা উচিত। যেটা আমরা দেখি এখন অনেক কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কিন্তু লুপ্ত হয়ে গেছে, লুপ্ত প্রায় প্রাণী বা বিলুপ্ত প্রাণী কিন্তু আমরা বলি। আমাদের ভারতবর্ষ আয়ুর্বেদিক চিকিৎসার সর্বে সর্বা ছিল, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার জন্য যে গাছপালা, ভেষজ গাছপালাগুলো ছিল অতীতে, এখন কিন্তু তার সিংহভাগও কিন্তু আমরা এখন খুঁজে পাই না, বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো কিন্তু থাকলে আমরা বা আমাদের ভারতবর্ষ কিন্তু আজ কিন্তু হয়তো আয়ুর্বেদিক চিকিৎসার সর্বে সর্বা হতে পারত, এখনও আছে, আরও হতে পারত। আমি একটা উদাহরণ দিলাম। এরকম অনেক জন্তু জানোয়ার, অনেক প্রাণী, এরা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আবার একটা উদাহরণ দেই, এই যে একটি যে খাদ্য খাদক শ্রেণীর যে সম্পর্কগুলো আছে, ধরুন সাপ আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপ আছে, তারপর ব্যাঙ আছে। ধরুন কথার কথা আমি যদি বলি, এই খাদ্য খাদকের সম্পর্কের মধ্যে সাপ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি হবে, ব্যাঙের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, তাহলে কিন্তু সেটা কিন্তু ক্ষতি। আবার ব্যাঙ যদি হারিয়ে যায়, তাহলে কি হবে, ব্যাঙ যে ছোট ছোট কীট পতঙ্গগুলো খেয়ে বেঁচে থাকে, সেই কীট পতঙ্গগুলোর পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আর ছোট ছোট কীট পতঙ্গগুলো কি করে, জমির ফসল নষ্ট করে। তাহলে সেই জমির ফসলগুলো সে যদি নষ্ট করে, তাহলে আমরা কিন্তু উৎপাদিত যে ধান গম এগুলো কিন্তু সঠিকভাবে পাবো না। আর যদি না পাই, তাহলে কিন্তু আমাদের খাদ্যের অভাব দেখা দেবে। সেই জন্যই বলছি, আমরা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। একটি যদি খাদ্য খাদক সম্পর্কে যদি একটি যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তার প্রভাবটা কিন্তু কুপ্রভাবটা কিন্তু অন্য স্তরে কিন্তু পড়বে। সেজন্য একে অপরের সঙ্গে যে ভারসাম্য, এটি কিন্তু আমাদের বজায় রাখতে হবে, যাতে বজায় থাকে তার মতো কিন্তু আমাদের কাজ করতে হবে। 13 নম্বর, পরিবেশের জীবজগৎ থেকে অপরের উপর কেমনভাবে নির্ভরশীল সে সম্পর্কে অবহিত করা। জীবজগতে একে অপরের উপর কিভাবে নির্ভরশীল সে সম্পর্কে আমরা এই পরিবেশবিদ্যার মাধ্যমে বা পরিবেশবিদ্যা গ্রহণের মাধ্যমে আমরা জানতে পারবো। 14 নম্বর, পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় এবং কিভাবে সঠিকভাবে মানব জীবনের কাজে লাগানো যায় সে সম্পর্কে অবহিত করা এই পরিবেশবিদ্যার একটি অন্যতম কাজ। 15 নম্বর, পরিবেশের বিভিন্ন বস্তুর মধ্যে পার্থক্য ও সম্পর্ক নির্ণয় করতে পারা। 16 নম্বর, পরিবেশের বিভিন্ন ঘটনার কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করতে পারা। কি কারণে এটা হলো, ভূমিকম্প। ভূমিকম্প কিসের জন্য হয়, তার কারণ বার করা। তারপর কোনো বায়ু দূষণের ফলে কোনো একটি কুপ্রভাব পড়লো, শব্দ দূষণের হতে পারে, জল দূষণের ফলে হতে পারে, বিভিন্ন কলকারখানার ধোঁয়ার যে নির্গত হয়, ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছে, এটা কি কারণে হয়েছিল, গ্যাস লিক করেছিল। তাহলে এই যে গ্যাস লিক করার ফলে কি হয়েছিল, যে পার্শ্ববর্তী অঞ্চলের সেই বিষাক্ত গ্যাসের কারণে কিন্তু প্রচুর লোক কিন্তু মারা গেছিল, পঙ্গু হয়ে গেছিল। তাহলে এই যে পরিবেশের যে ক্ষতি কি কারণে হচ্ছে, কি হলে কি হবে না হবে, এগুলো কিন্তু আমরা আগে থেকে কিন্তু বুঝতে পারবো। তারপরে যে নদীতে যদি বাঁধ দেই, বাঁধ দেওয়ার ফলে কিন্তু অনেক সময় কিন্তু ভূমিকম্প হয় জলরাশির চাপে, সে সম্পর্কেও আমরা জানতে পারবো। বাঁধ দিতে হয় উন্নয়নের জন্য, আবার বাঁধ দিলেও কিন্তু পরিবেশের বিনষ্ট হতে পারে। কারণ যদি বাঁধ দিয়ে নদী আটকে দেই, যেখানে বাঁধ দিলাম তার আগে তো জল পাচ্ছে, কিন্তু বাঁধ দেওয়ার পরবর্তী যে অঞ্চলটা জল প্রবাহিত হতো, সেই সব অঞ্চল দিয়ে কিন্তু সেই পরিমাণে আর জল যদি প্রবাহিত না হয়, তার পরবর্তী অঞ্চলগুলো কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হয়। সব কিছুই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 17 নম্বর, কি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে সচেষ্ট হওয়া। এখন আমরা
দেখি বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন আইন প্রণয়ন করে জন্তু জানোয়ার গাছপালা কাটা এগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে। কারণ আমরা বুঝতে পেরেছি বা বুঝতে পারছি আস্তে আস্তে যে পরিবেশ ধ্বংসের ফলে আমাদের কী ক্ষতি হতে পারে। পরিবেশ রক্ষা করা কিন্তু আমাদের একান্ত কর্তব্য। সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু আইন শৃঙ্খলার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কঠোর কঠোর আইন কিন্তু প্রণয়ন করছি, যাতে সবাই পরিবেশকে রক্ষা করার দিকে কিন্তু এগিয়ে আসে। 18 নম্বর, পরিবেশকে সুস্থ রাখতে, দূষণমুক্ত রাখতে সক্রিয় হবে যদি আমরা পরিবেশ শিক্ষা গ্রহণ করি। মানে এমনি তো আমরা সক্রিয়, কিন্তু পরিবেশ শিক্ষা গ্রহণ করার ফলে যদি আমরা এক্সট্রিম যে ক্ষতিগুলো হবে সেগুলো যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা আরও বেশি করে কিন্তু সক্রিয় হব পরিবেশ সংরক্ষণে। 19 নম্বর, পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে বসবাস করতে শেখাবে এই পরিবেশ শিক্ষা। আজকে সর্বশেষ, ব্যক্তিগত স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য সঠিক রাখতে পরিবেশ বিদ্যার জ্ঞানকে লাগাতে হবে। আমরা যেহেতু পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, পরিবেশের কি রক্ষা করলে বা পরিবেশকে কেমন রাখলে আমরা আমাদের স্বাস্থ্য, আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ ভালো থাকবে, সেগুলো কিন্তু আমরা পরিবেশবিদ্যা সম্পর্কে যদি জ্ঞান আহরণ করি, সেগুলো তাতেই কিন্তু আমাদের অনেক ভালো হবে, বা আমরা যে জ্ঞানটা পাবো সেই জ্ঞানের ফলে কিন্তু আমাদের কিন্তু অনেক উপকার হবে। যাই হোক, তাহলে আমরা আজ বুঝতে পারলাম যে পরিবেশ শিক্ষা কেন আমাদের গ্রহণ করা প্রয়োজন। এক কথায়, পরিবেশের অবক্ষয় রোধ করে পরিবেশের উন্নতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ, বর্তমান জীবনের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ জীবনের যাতে আমরা উন্নতি করতে পারি, সেজন্য কিন্তু পরিবেশ শিক্ষা কিন্তু একান্ত প্রয়োজন। তাহলে আজকের এই ক্লাস এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।